সোহিনীর মুখোশ খুলতে নতুন প্ল্যান করলো রাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাই তো খুবই অসহায় বোধ করতে থাকে। রাই যে প্রেগনেন্ট নয় সেটা বারবার বোঝাতে চেয়েও যেন বোঝাতে পারে না। কোথাও যেন একটা গন্ডগোল হতেই থাকে। তার মধ্যেই অনির্বাণ বলে, দেখো রাই, এখানে সবাই আছে, তাই আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই, যে প্রশ্নের উত্তরটা তোমাকেই দিতে হবে। তোমার এই বাচ্চাটার বাবার নাম কি? সূর্য? তখনই রাই বলে, চুপ করো, আর তুমি এসব কথা বলো না। তখন সোহিনী বলে, কেন? আমার ছেলে চুপ করবে কেন? আমার ছেলে তো একদম ঠিক কথাই জিজ্ঞেস করেছে। কি পাচ্ছ বলো তো? কি লাভ পাচ্ছ তুমি এসব করে? দেখো, তোমাকে আমি একটা ভালো করে কথা বলছি, শুনে নাও। আমার বাড়িতে এসব চলবে না। না জানি কত জনার পাপ তুমি নিজের শরীরে বয়ে বেড়াচ্ছ। আর এসব শোনার পর তখনই রাই বলে, আপনারা না ভদ্র মানুষ? আপনারা তো নিজেদেরকে দাবি করেন ভদ্র মানুষ বলে, আর এরকম কথা আপনারা বলেন কি করে কারোর সম্পর্কে? তখনই সোহিনী বলে, তোমার সম্পর্কে সমস্ত কথাই বলতে পারি। তুমি হলে একটা বাজে মেয়ে, তোমার চরিত্রের দোষ আছে। ছি, আমার ভাবতেও অবাক লাগে তোমার মতন মেয়েকে আমার ছেলে বিয়ে করেছে। এর মধ্যেই তখনই রাই বারবার করে বলতে থাকে, আমি কিন্তু অনির্বাণকে জোর করিনি। অনির্বাণ নিজে থেকেই আমাকে পছন্দ করেছে, সে বিষয়ে নিশ্চয়ই আপনি জানেন। সোহিনী তখন বলে, হ্যাঁ, আমার ছেলেকে তো তুমি ফাঁসিয়ে বিয়ে করেছো। আমি কি জানি না ভেবেছ? এর মধ্যেই প্রসেন বলে, দেখো রাই, তোমার মতো মেন্টালিটির মেয়ের সাথে আমাদের ছেলে থাকতে পারবে না। রাই তখন বলে, সেটা আমি খুব ভালো মতনই জানি, আমি এই বাড়ি থেকে চলেই যাব। এর মধ্যে রাই ঘরে চলে যায়। অনির্বাণ সাথে আরো বেশি অশান্তি হতে থাকে রাইয়ের। অনির্বাণ তখন বলে, কোনটার অভাব ছিল তোমার? তুমি আমাকে কেন মিথ্যে বললে? আমি তো তোমার হাজবেন্ড, অন্তত আমাকে সত্যি বলতে পারতে। আমাকেও এইভাবে মিথ্যে কথা বলে তুমি ঠকালে। রাই তখন বলে, আমি তো বলছি আমি তোমাকে ঠকাইনি। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমার কি করার আছে বলো তো? আমি কি করতে পারবো? আমি চাইলেও কিছু করতে পারবো না। তোমার মনের মধ্যে সন্দেহের বীজ রয়েছে, যেটা চাইলেও সরানো সম্ভব নয়। বারবার তুমি আমাকে অপমান করছো, কথা শোনাচ্ছ, আমার খারাপ লাগছে, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না, বুঝতে চাইছো না। তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, তবে একটা কথা শুনে নাও, আমি কিন্তু প্রেগনেন্ট নই, আর সেটা আমি প্রমাণ করে তবেই ছাড়বো। এখন আমার ফোনটা দাও। কিছুতেই ফোন দিতে চায় না অনির্বাণ, আর বলে, তোমায় আমি ফোন দেবো না। কি আছে ফোনের মধ্যে যে ফোন দাও করে চেঁচাচ্ছ? কি হলো বলছো না কেন বলো? রাই তখন বলে, তোমার কাছেই তো আছে, দেখে নাও কি আছে। এর মধ্যেই সোহিনী বলে, বেশ হয়েছে, অনেক বড় বড় কথা বলেছিলে তুমি, তাই না রাই? এবার দেখো কেমন লাগে। রাই তখন অনির্বাণকে বলে, অনির্বাণ, আমি আগেই বুঝেছিলাম যে তুমি সুবিধের নও। যার মনের মধ্যে একেবারে সন্দেহ ঢুকে যায়, কোনো দিনও সেই সন্দেহ থেকে সে বেরোতে পারে না। আর সেটা আবারও প্রমাণ করে দিলে তুমি। যাও বা, আমাদের সম্পর্কটা একটু একটু করে ঠিক হয়ে যাচ্ছিল, আর হয়তো ঠিক হবার কোনো চান্সই থাকলো না। অনির্বাণ তখন বলে, একদমই তাই, তোমার সাথে সম্পর্ক রাখতে আমার ঘেন্না করছে। এরপরেই রাই তখন বালিশটা নিয়ে অন্য ঘরে চলে যেতে চায়। অনির্বাণ বলে, কোথায় যাচ্ছ বালিশ নিয়ে? তুমি জানো তো এই বাড়িটা আমার। এই বাড়ির প্রত্যেকটা জায়গায় সব থেকে বেশি অধিকার যদি কারোর থাকে তাহলে সেটা আমার। রাই তখন বলে, আমি জানি এটা তোমার বাড়ি, আমি এই বাড়িতে ফিরে আসতেও চাইনি। ঘন্টার পর ঘন্টা তুমি আমার হোস্টেলের বাইরে দাঁড়িয়ে থাকতে আমাকে নিয়ে আসার জন্য। আমি হোস্টেলের রুমটা ছাড়িনি, ওটার ভাড়া আমি এখনো দিচ্ছি, এ মাসেও দিয়েছি, আর আমার সুটকেসটাও গোছানো আছে, তাই আমি এখান থেকে চলে গেলেও অসুবিধার কিছু হবে না। আমি রিকোয়েস্ট করছি, শুধু আজকে রাতটা থাকতে দাও, আর যদি নাও দাও আমি ঠিক ব্যবস্থা করে নেব। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। মনে মনে একটা কথাই ভাবতে থাকে অনির্বাণ, রায়ের কোনো রকমের কোনো অনুশোচনা নেই, এটা কি করে হতে পারে? আর বলতে থাকে, তোমার কি কখনো কোনো অনুশোচনাও হবে না রাই? রাই তখন বলে, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমার কেন অনুশোচনা হবে? আর সব থেকে বড় ব্যাপার, তুমি আমাকে আজকে ভুল বুঝছো তো, একদিন তুমি আমাকে ঠিক বুঝবে, আর সেই দিনটার অপেক্ষা আমি করব। আবারও সেদিন তুমি আমার কাছে এসে ক্ষমা চাইবে, তুমি বলবে আমি যেন তোমাকে ক্ষমা করে দিই। খুব শিগগিরই সেই দিনটাও আসতে চলেছে। অনির্বাণ বুঝে উঠতে পারে না কি করবে, কি বলবে। রাই নিজের বালিশটা নিয়ে আর ফোনটা নিয়ে অন্য ঘরে চলে যায়। এদিকে স্রোত মনে মনে ভাবে, এত বার করে দিদিকে ফোন করছি, ফোনটাও সুইচ অফ বলছে। অনির্বাণদার সাথে ঝামেলা হয়েছে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি, কিন্তু কি কথা বলছে কিছুই তো বুঝতে পারছি না। সব কিছুই কেমন যেন বোঝার বাইরে বেরিয়ে যাচ্ছে। এর মধ্যেই স্রোতের কাছে চলে এসেছে বৌমণি, আর বলে, কি ব্যাপার, ঘুম কে নিয়ে চলে গেল? হ্যাঁ। স্রোত তখন বলে, বৌমণি, আমার না ভালো লাগছে না মনটা, জানো,
বৌমণি তখন বলে, কেন রাই, কি হয়েছে? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? মানে রায়ের সাথে তোমার কথা হচ্ছে? স্রোত, অসুবিধা হচ্ছে তোমার কোনো? বলো না। তোমার দিদিভাইয়ের জীবনে যখন কোনো ব্যাপার আসে তখনই আমি দেখেছি তোমার সব থেকে বেশি খারাপ লাগে। তুমি নিজেকে নিয়েও হয়তো এতটা ভাবো না। বলো না রাই, ঠিক আছে তো? তখনই স্রোত বলে, সেটাই তো বুঝতে পারছি না। আসলে দিদিভাইয়ের সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম, অনির্বাণদার সাথে মনে হয় ঝামেলা হচ্ছিল, ফোনটা কেটে গেল। তারপর থেকে আর কোনোভাবেই ফোনে পাচ্ছি না, সেজন্যই আরও চিন্তাটা বেড়ে গেছে। তখনই বৌমণি বলে, আবার কি তাহলে কিছু হলো? এর মধ্যে রাই ভাবে, একবার ফোন করে দেখি কি হয়েছে। এরপর ফোনটা করেছে। তখনই স্রোত বলে, দি ভাই, তোর কথাই ভাবছিলাম, তুই ঠিক আছিস তো? অনির্বাণদার সাথে ঝামেলা হচ্ছিল তাই না? কি হয়েছে বল না আমাকে। এরপর রাই বলে, শোন না, কালকে তুই আমার সাথে একবার দেখা করতে পারবি অফিসের পরে? তখনই স্রোত বলে, হ্যাঁ পারবো না কেন, অবশ্যই পারবো। ঠিক আছে, আমি তোর সাথে দেখা করার জন্য চলে যাব। তখনই রাই বলে, আচ্ছা। এরপরই স্রোত বলে, দাঁড়া, ফোনটা কাটিস না। তুই তো ডাক্তার দেখাতে গিয়েছিলিস, কি বললো ডাক্তার? রিপোর্টেই বা কি আসলো? কিরে চুপ করে আছিস কেন, বল দি ভাই। তখন রাই বলে, তুই আমার কাছে আয়, তারপরে তোকে আমি সবটা বলবো, তার আগে নয়। এর মধ্যেই স্রোত ভাবে, কিছু তো একটা গন্ডগোল হয়েছে। দিদিভাই তো এরকম মেয়ে না, সব কিছুই তো খুলে বলে। এর মধ্যে বৌমণি বলে, শোনো রাই, তোমার যদি কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা হয়, তুমি কিন্তু নিজেকে একা মনে করবে না। আমরা সবাই তোমার সাথে আছি। তুমি যা যা বলবে আমরা তোমার সাথে সবটাই করব। তুমি কিন্তু কোনো খারাপ কিছু মাথাতেও আনবে না। রাই তখন বলে, বৌমণি, আমি এসব কিছুই ভাবছি না গো। আমি সবটা স্রোতকে বলবো, কাল আসুক, তারপর স্রোত তোমাকে বাড়ি গিয়ে বোঝাবে। অন্যদিকে অনির্বাণের ঘুম আসছে না। অনির্বাণ একবার এপাশ একবার ওপাশ করতে থাকে। তারপরেই রায়ের ব্যাগপত্র ঘাঁটতে শুরু করে আর বলে, আমি দেখবো ব্যাগের মধ্যে কি আছে, কিসের এত মিথ্যে কথা। তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু তেমন কিছুই পায় না। আর বলতে থাকে, যে মেয়েটাকে এত বিশ্বাস করলাম, এত ভরসা করলাম, সে এইভাবে আমাকে ঠকালো। কি করে পারলো ঠকাতে? রাই আমাকে কিভাবে ঠকালো? আমি এর বদলা নেবই নেব। এর মধ্যে রাই ভাবে, অনির্বাণের মনের মধ্যে শুধুই সন্দেহ। ও সন্দেহ ছাড়া মানুষকে ভালোবাসতে পারেই না। যার মনের ভেতরে এত সন্দেহ থাকে, তাকে আমি একটা বিষয়, দুটো বিষয় বোঝালাম, কিন্তু তিনটে বিষয়ে সে আবারও নিজেকে সেই জায়গাটাতেই নিয়ে যাবে। আমি যে এখন কি করি বুঝতে পারছি না। এর মধ্যেই স্রোত ভাবে, যতই আমার দিভাই বলুক না কেন, ব্যাপার যে কিছু একটা আছে সেটা খুব ভালো মতন বুঝতে পারছি, কিন্তু কি আছে? অনির্বাণদা কি আবারও খারাপ ব্যবহার করেছে? এর মধ্যেই রাই ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে সে চলে যাবে। এই বাড়িতে আর থাকতেও চায় না। আর অনির্বাণের মতন ছেলের সাথে তো সংসার করা যায় না, এটাই ভাবতে থাকে রাই। তার মধ্যেই অনির্বাণ ভাবে, রায়ের ব্যাগেও কিছু পেলাম না, সুটকেসেও কিছু নেই। কি করে যে প্রমাণ করব যে রায়ের অন্য কারোর সাথে সম্পর্ক আছে, সেটাই বুঝতে পারছি না। কিন্তু রাই মনে মনে ভাবে, আমার শরীর খারাপের কথাটা একেবারে মাথা থেকে উড়িয়ে দিলে অনির্বাণ। আমি জানি আমার কপালে সুখ নেই, আর তার জন্যই হয়তো এরকমটাই বারবার আমার সাথে হয়।